হালিমা তার দুই মেয়েকে নিয়ে একটি গ্রামে বাস করত। বড় মেয়ের নাম আসমা এবং ছোট মেয়ের নাম সালমা। কিন্তু হালিমা তার বড় মেয়ে আসমাকে মোটেও ভালোবাসত না এবং তাকে ঘরের সমস্ত কাজ করাতে বাধ্য করত। এটা দেখে আসমা খুব দুঃখিত হতো। আমার মা আমার সাথে এমন আচরণ কেন করেন, যেখানে সালমা আর আমি মায়ের জন্য সমান? একদিন হালিমা বাজারে যাচ্ছিল এবং সে সালমাকে বলল, চলো মেয়ে, আমাদের বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। মা, আমাকেও বাজারে নিয়ে যাও, আমার নিজের জন্য কিছু জিনিস কিনতে হবে। আমার কাছে এত টাকা নেই, তুই ঘরে থাক এবং ঘরের সব কাজ কর। কিন্তু মা, আমার কিছু জিনিসের প্রয়োজন ছিল, তুমি প্রতিবার এই কথা বলো। আরে আমি তোকে বলেছিলাম আমার কাছে টাকা নেই, আর যাই হোক টাকা পেলে তোর জন্য কিনে আনবো, তুই আপাতত বাড়িতে থাক। এই কথা বলে হালিমা সালমাকে সাথে নিয়ে চলে গেল। এই কথা শুনে আসমা খুব দুঃখিত হয়ে নিজেকে বলল, মনে হচ্ছে যেন সে আমার আসল মা নয়, সে সব সময় আমার সাথে এমন খারাপ ব্যবহার করে। এই কথা বলে আসমা খুব দুঃখিত হয়ে উঠল। সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল এবং এক রাতে হঠাৎ গ্রামে চুরির ঘটনা ঘটে, যার কারণে গ্রামবাসীরা খুব বিরক্ত হয়ে পড়েছিল। পরের দিন সকালে যখন হালিমা এই কথা জানতে পারে, তখন সেও খুব চিন্তিত হয়ে পড়ে। আরে গ্রামে চুরি কিভাবে শুরু হলো? ঠিক তখনই গ্রামের রোকেয়া সেখানে এসে বলল, আরে হালিমা দিদি, তুমি কি জানতে পেরেছো যে গত রাতে মোড়লের বাড়িতে একটা বড় চুরি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি জানতে পেরেছি, কিন্তু আমাদের গ্রামে চুরি কিভাবে শুরু হয়েছিল সেটাই আমি বুঝতে পারছি না। কিন্তু এখন চোরকে শীঘ্রই ধরার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঠিকই হবে দিদি, কারণ গতকাল মোড়লের বাড়ি থেকে চুরি করেছে, এমনও হতে পারে যে সে আমাদের মতো দরিদ্র মানুষের বাড়িতেও এটা করতে শুরু করবে। এদিকে আসমা এসব শুনছিল এবং মনে মনে বলল, আরে আমাদের গ্রামে চুরি কিভাবে শুরু হলো, অথচ আজকের আগে আমাদের গ্রামে কখনো চুরি হয়নি। আর একদিন সন্ধ্যায় যখন আসমা তার বাড়ির বাইরে বসেছিল, তখন সে একজন লোককে দৌড়াতে দেখল, যা দেখে আসমা একটু অবাক হলো। আরে এই লোকটি কে এবং কেন সে এভাবে দৌড়াচ্ছিল? তারপর আসমার মনে পড়ল যে তার গ্রামে চুরি হচ্ছে এবং সে বলল, আরে এটা কি চোর? কিন্তু এখনো চুরির কোনো খবর পাওয়া যায়নি, যার ফলে আসমা কিছু বলেনি। পরের দিন সকালে যখন হালিমা ঘুম থেকে উঠল, সে জানতে পারল যে তার বাড়িতেও চুরি হয়েছে, যার কারণে হালিমা খুব দুঃখিত ছিল। ও আল্লাহ, এইসব কি হলো? আমার ঘরে কিভাবে চুরি হলো? এখন আমার কি করা উচিত? আমি ধ্বংস হয়ে গেছি। হালিমা খুব দুঃখিত ছিল। তাকে এভাবে দুঃখের সাথে দেখে আসমা এবং সালমাও দুঃখিত হয়েছিল। অন্যদিকে রাজ্যের রাজাও সেই চোরকে খুঁজতে ব্যস্ত ছিলেন। রাজা সৈনিকদের বললেন, বলো, তোমরা কি এখনো সেই চোরকে খুঁজে পাওনি? মহারাজ, এখনো কিছুই পাওয়া যায়নি। ও, তাহলে তোমরা সবাই কি করছো? আমি যে কোনো মূল্যে সেই চোরকে চাই, মানে আমি তাকে চাই। আপনি আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে ধরব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যত তাড়াতাড়ি সম্ভব তাকে দরকার, কারণ চুরির ঘটনা দিন দিন বাড়ছে। তোমার যা করার আছে তাড়াতাড়ি করো, কিন্তু তাকে ধরো। এই কথা শুনে সৈনিক সেখান থেকে চলে গেল। রাজা বললেন, ওই চোর কোথা থেকে এলো? আমাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ধরতে হবে। অন্যদিকে গ্রামের সবাই খুব চিন্তিত ছিল। হালিমাও খুব দুঃখিত ছিল। এই কথা শুনে আসমা বলল, এখন আমাকে ওই চোরটাকে ধরতে হবে। আমি আমার মাকে এভাবে দুঃখিত দেখতে পারছি না। এই কথা বলে আসমা কাউকে না জানিয়ে বনের দিকে চলে গেল, কারণ সেই দিন সে ওই লোকটিকে বনের দিকে দৌড়াতে দেখেছিল। হালিমা যখন এই কথা জানতে পারল, তখন সে সালমাকে বলল, তুমি আমাকে সালমা কেন বলনি? আমি ভেবেছিলাম আসমা তোমাকে বলেছে, তাই আমি তোমাকে বলিনি। আরে সে আমাকে কিছু বলেনি যে সে বনে যাচ্ছে। এখন আমার কি করা উচিত? তুমি চিন্তিত কেন মা? সে চোরকে খুঁজতে গেছে। আরে সে কিভাবে জানবে চোর কোথায়? ও আল্লাহ, এখন আমার কি করা উচিত? হালিমা খুব চিন্তিত ছিল। অন্যদিকে আসমা বনে এসেছিল। এখন আসমা বুঝতে পারছিল না কোথায় যেতে হবে এবং সে মনে মনে বলল, আরে
এই জঙ্গল এত ঘন, আজকের আগে কখনো এখানে আসিনি, কারণ মা আমাকে এখানে আসতে দেয়নি। এখন আসমা বুঝতে পারছিল না কোথায় যেতে হবে এবং সে মনে মনে বলল, আমাকে একটা কাজ করতে হবে এবং এগিয়ে গিয়ে দেখতে হবে, হয়তো আমি সেখানে কাউকে খুঁজে পাবো। এই বলে আসমা বনের আরো ভেতরে চলে গেল, কিন্তু আসমা সেখানে কিছুই পেল না এবং সে সেখান থেকে ফিরে আসতে শুরু করলো। তারপর হঠাৎ তার চোখ সেই একই চোরের ওপর পড়ল যে একটি গুহার দিকে যাচ্ছিল, যাকে সে বলেছিল। আরে, এই তো সেই চোর, আমারও তাকে অনুসরণ করা উচিত। এই ভেবে আসমা চোরের পিছনে পিছনে যেতে শুরু করে। চোর একটা গুহায় ঢুকে গেল এবং কিছুক্ষণ গুহায় থাকার পর সেখান থেকে চলে গেল। চোর চলে যাওয়ার পর আসমা বলল, মনে হচ্ছে চোর তার সব জিনিসপত্র এখানেই রেখে দিয়েছে, আমার এই গুহায় যাওয়া উচিত। সে চারপাশে ভালো করে তাকালো। চোর চলে গেছে এবং তারপর সে গুহার ভেতরে এসে ঢুকল। সেখানে অনেক চুরি করা জিনিসপত্র রাখা ছিল, যা দেখে সে বলল, আরে, জিনিসপত্র এখানে রাখা আছে, এর মানে এই চোর এখানে জিনিসপত্র নিয়ে আসে। আমার এই বিষয়ে মহারাজকে বলা উচিত। এই বলে সে গুহা থেকে বেরিয়ে আসে। তারপর হঠাৎ হালিমা তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে বলল, তুই এখানে কি করতে এসেছিস? এখান থেকে চলে যা। তুই কি জানিস না এখানে কত ঘন জঙ্গল? ও মা, এখানে অনেক জিনিসপত্র রাখা আছে যা চোর চুরি করেছে। তুই কি বাজে কথা বলছিস? আমি একেবারে ঠিক বলছি মা, চোর তার জিনিসপত্রই গুহায় রাখে। এই কথা শুনে হালিমা যখন গুহার ভেতরে যায় তখন সেখানে সত্যিই কিছু জিনিসপত্র ছিল, যা দেখে হালিমা বলে, ও, তুই একেবারে ঠিক কথা বলেছিস। তারপর হালিমা তার জিনিসপত্র খুঁজে পেয়ে সেগুলো তুলে নিয়ে বলল, চলো যাই, এখন আমাদের কাজ শেষ, আমরা অন্য কারো কথা ভাবি না। তুমি কি বলছো মা? আমাদের রাজাকে এটা বলা উচিত। রাজার কথা শুনে হালিমা ভয় পেয়ে যায়। তার মনের ভিতর এক অদ্ভুত ভয় জেগে ওঠে। তারপর সে বলে, না না, আমাদের এটা কাউকে বলা উচিত নয়। কিন্তু মা, কেন? তুমি কেন অস্বীকার করছো? রাজাকে যদি এই কথা বলা হয় তাহলে তিনি খুব খুশি হবেন এবং আমাদের পুরস্কৃত করবেন। না না, আমি পুরস্কার চাই না, এখন চলো বাড়ি যাই। এই কথা বলে হালিমা আসমাকে বাড়ি নিয়ে আসে। আসমা অনেক হতাশ ছিল। এই দেখে সালমা তাকে বলে, আরে, তুমি এসেছো? তুমি কি সেই চোরকে খুঁজে পেয়েছো? হ্যাঁ, আমি সেই চোরকে খুঁজে পেয়েছি, কিন্তু মা আমাকে রাজার কাছে যেতে দিচ্ছে না। যদি আমি মহারাজকে চোরের কথা বলি তাহলে তিনি আমাকে পুরস্কৃত করবেন। কিন্তু মা কেন নিষেধ করছে? আমিও সালমা বুঝতে পারছি না। তুমি কি আমাকে সাহায্য করবে? কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এই কথা শুনে আসমা সালমাকে কিছু বলল, যা শুনে সালমা একটু ভয় পেয়ে গেল এবং বলল, কিন্তু যদি মা জানতে পারে তাহলে তুমি মায়ের রাগ ভালো করে জানো, কি হবে? চিন্তা করো না, মা কিছুই জানবে না, ততক্ষণে আমি ফিরে আসব। এই কথা বলে আসমা সেখান থেকে চলে যায়, কারণ সে সন্দেহ করছিল যে হালিমা তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এরপর আসমা প্রাসাদে আসে, কিন্তু ভুল করে সে সেই ঘরের দিকে চলে যায় যা বহু বছর ধরে বন্ধ ছিল। সেই ঘরটি দেখে সে অবাক হয়। আরে, এই ঘরটি বন্ধ কেন? এটা খুবই আশ্চর্যজনক। এত বড় প্রাসাদে এই ঘরটি এত অদ্ভুত কেন? ঠিক তখনই একজন দাসী সেখানে এসে বলল, তুমি এখানে কি করছো? এই ঘরটি এভাবে বন্ধ কেন? রানী এখানে থাকেন। কি? রানী থাকেন? তাহলে তার ঘরটি এভাবে বন্ধ কেন? কারণ তার মানসিক অবস্থা খারাপ। তার মেয়ে জন্মের পর চুরি হয়ে গেছে, তাই তার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি আমাদের প্রাসাদের। হ্যাঁ, আমি ভুল করে এখানে এসেছি। আমি মহারাজের সাথে দেখা করতে চাই। এরপর আসমা রাজার কাছে এলো। রাজা আসমাকে দেখে বললেন, তুমি কে এবং তুমি আমাদের প্রাসাদে এভাবে কিভাবে এলে? মহারাজ, আমি আপনাকে চোরের কথা বলতে এসেছি। কি, তুমি চোরের হদিশ খুঁজে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, সে বনের একটি গুহায় থাকে। ও বাহ, এটা খুব ভালো কথা। বলো, তুমি কি চাও, বলো। মহারাজ, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। রানীর এমন অবস্থা কিভাবে হলো? তুমি রানীর কথা কিভাবে জানো? তুমি এখনই এসেছো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি এখনই এসেছি, কিন্তু আসার আগে আমি ভুল করে রানীর ঘরের দিকে চলে গিয়েছিলাম। আমি শুনেছি তার মানসিক অবস্থা খারাপ। তার মানসিক অবস্থা খারাপ এবং
কেউ তাকে ঠিক করতে পারেনি। কিন্তু আমি যদি তাকে ঠিক করে দিই মহারাজ? এই কথা শুনে রাজা অনেক অবাক হয়ে যায় এবং বলে, তুমি কি বলছো? তুমি কিভাবে রানীকে সুস্থ করতে পারবে? আমাকে একটা সুযোগ দেন মহারাজ, হয়তো আমি রানীকে সুস্থ করে তুলব। তুমি যদি রানীকে সুস্থ করে দাও তাহলে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, কারণ আজ পর্যন্ত কেউ তাকে সুস্থ করতে পারেনি। আমি তাকে সব হাকিম কবিরাজ কাছে দেখিয়েছি, কিন্তু কোনো ফল হয়। এই কথা শুনে আসমা খুব খুশি হয়ে গেল এবং এরপর রাজা আসমাকে রানীর ঘরে পাঠালেন। রানী যে ঘরে বিছানায় শুয়েছিলেন সেই ঘরের ভেতরে খুব অন্ধকার ছিল। যখন সে দেখল যে কেউ তার ঘরে এসেছে, তখন সে জোরে চিৎকার করতে লাগল, আমার ঘরে কে আছে? চলে যাও, নইলে আমার চেয়ে খারাপ আর কেউ থাকবে না। ঠিক তখনই আসমা তার কাছে এসে বলল, চিন্তা করবেন না, আমি। তুমি কে? এখান থেকে চলে যাও। এই বলে সে আসমাকে ধাক্কা দেয়, যার ফলে সে একটু দূরে সরে যায়। আসমা হাল ছাড়ে না এবং সে ধীরে ধীরে তার কাছে গিয়ে বলল, মহারানী, আমি আপনার নতুন দাসী। আপনি এত একা কেন? আসেন, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে বাইরে নিয়ে যাব। বাইরের পৃথিবী খুব সুন্দর। যখন সে আবছা আলোয় আসমার মুখ দেখল, তখন সে তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করল এবং সে তার সাথে ঘর থেকে বেরিয়ে এলো। এটা দেখে দাসীরা খুব অবাক হয়ে গেল। রাজা যখন এই কথা জানতে পারলেন, তখন তিনিও খুব অবাক হয়ে বললেন, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এত বছর পর রানী ঘর থেকে কিভাবে বেরিয়ে এলেন? মহারাজ, আজ যে নতুন মেয়েটি এসেছে সে রানীকে ঘর থেকে বের করে এনেছে। কি? ওই মেয়েটি রানীকে ঘর থেকে বের করে এনেছে? এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। আজকের আগে রানী কখনো কারো কথা শোনেনি। তাহলে এই মেয়েটির সাথে সে এত বন্ধুত্বপূর্ণ কিভাবে হয়ে গেল? বাহ! রাজা এটা বলতে খুব অবাক হলেন। একই সাথে আসমা রানীর খুব যত্ন নিচ্ছিলেন। আসমা রানীকে বললেন, আপনি এত একা কেন? কারণ আমার মেয়ে হারিয়ে গেছে। তুমি কি আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি আপনার মেয়েকে ফিরিয়ে আনব, কিন্তু আপনাকে আমি যা বলবো তা মানতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমার মেয়েকে আমার কাছে নিয়ে এসো। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে। এসব কথা রাজা বাইরের থেকে শুনে আসমাকে তার রাজদরবারে ডেকে বলেন, এসব তুমি কি বলছো? তোমার কি জানা আছে রাজকুমারীকে ছোটবেলায় কেউ চুরি করে নিয়েছিল? তাকে তুমি কিভাবে এনে দেবে? মহারাজ, এখন তাকে সুস্থ করা লাগবে, এই জন্য আমি তাকে এসব কথা বলেছি। আপনি কি চান না যে মহারানী ঠিক হোক? এই কথা শুনে রাজা চিন্তায় পড়ে যায় আর সে বলে, ঠিক আছে, ঠিক আছে, আমি চাই না যে এতে তার বিপদ আরো বাড়ুক। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, মহারানী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অন্যদিকে হালিমা অনেক চিন্তিত ছিল, কারণ সে জানত যে যদি সে এই গ্রামে থাকে অনেক বড় সমস্যা তার পিছু নেবে। আর সে তার মেয়ে সালমাকে বলে, মেয়ে সালমা, এখন আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। মা, তুমি এসব কি বলছো? আমরা কেন গ্রাম ছেড়ে চলে যাব? যদি আপু চলে আসে তাহলে? আরে সে আসবে না, যদিও সে আসে তাহলে পরে দেখা যাবে। এখন তুই আমার সাথে চল। না না, আমি তোমার সাথে যাব না। তুমি সবসময় এরকমই করো, আমার মাথায় কিছু আসে না। তুমি সবসময় আপুর সাথে এরকম খারাপ ব্যবহার কেন করো? এইসব তোকে বলার কোনো দরকার নেই, কিন্তু একটা কথা মনে রাখ, সে তোর বোন না, বুঝতে পেরেছিস? চল এখন আমার সাথে। কিন্তু সালমা যেতে নিষেধ করে দেয়, যার কারণে হালিমা বলে, ভেবে দেখ একবার, যদি তুই বিপদে পড়িস তাহলে পরে আমাকে বলবি না। না না, আমি কোনো বিপদে পড়বো না, কারণ আমি কোনো চুরি করিনি। আমি জানি তুই কোনো চুরি করিস নাই, কিন্তু আমার কোনো বিপদ তোর উপর দেখতে চাই না, এজন্য বলছি তুই আমার সাথে চল। এর মানে তুমি কোনো অন্যায় করেছো? কি করেছো তুমি? আমাকে বলো মা। আমি কিছুই করিনি, আমি শুধু তোকে বলছি তুই আমার সাথে চল। না না, যতক্ষণ তুমি আমাকে বলবে না ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাব না। তোমাকে বলতেই হবে শেষমেশ তুমি আমাকে এখান থেকে কেন নিয়ে যেতে চাইছো। এসব কথা শুনে হালিমা অনেক হতাশ হয়ে দেয়। সে সালমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সালমা তার সাথে যেতে সরাসরি নিষেধ করে দেয়, যার কারণে হালিমা অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়।
এভাবেই দিন চলতে থাকে। আসমা রানীর সাথে খুব সুন্দরভাবে দিন কাটাচ্ছিল। এখন রানী রাজার সাথে কথা বলতে শুরু করেছেন, যার কারণে রাজা অনেক খুশি হয়েছিলেন। আরে বাহ বাহ! যে কাজ কেউ করতে পারেনি সেই কাজ এই মেয়েটি করে দিয়েছে। অবশেষে আমার মহারানী সুস্থ হতে চলেছে। বাহ বাহ বাহ! একদিন আসমা আর রানী ফুলবাগিচায় বসেছিল। তারপর রানীর চোখ আসমার হাতের ওপর পড়ল এবং এটা দেখে সে একটু অবাক হলো। আরে, তোমার হাতে এটা কেমন দাগ? এটা আমার শৈশবের। কি, এটা ছোটবেলার? তারপর রানীর মনে পড়ল যে তার মেয়েরও একই রকম দাগ ছিল এবং সে বলল, তোমার মা কে এবং তার নাম কি? আমার মায়ের নাম হালিমা, সেই গ্রামে থাকে। হালিমা নামটি শুনে রানীর একটু একটু মনে পড়তে লাগলো এবং সে সাথে সাথে চিৎকার করে উঠল, এটা আমার দাসীর নাম, এর মানে তুমি আমার মেয়ে। এটা শুনে আসমা খুব অবাক হয়ে বলল, আপনি কি বলছেন মহারানী? আপনার কিছু ভুল বোঝাবুঝি আছে। না না, আমার কোনো ভুল বোঝাবুঝি হয়নি। হালিমা নামের এক দাসী আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তুমি আমার মেয়ে, তাই তোমার হাতেও আমার মেয়ের মতোই দাগ আছে। এরপর রানী রাজার কাছে এসে তাকে সবকিছু বললেন। রাজা যখন এসব জানতে পারলেন তখন তিনি বললেন, ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমরা এখনই আসমার মাকে ডাকব। এবং এরপর রাজা সৈন্যদের বললেন, তাকে ধরে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে এসো। যাও। হ্যাঁ মহারাজ, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। এই কথা বলার পর সৈন্যরা হালিমার বাড়িতে গিয়ে জানতে পারল যে হালিমা সেখান থেকে চলে গেছে, যার উপর তারা সালমাকে ধরে ফেলে। এই কথা শুনে সালমা বলল, তুমি আমাকে ধরে নিয়ে যাচ্ছ কেন? সর্বোপরি আমার মা কি করেছে? সে একজন রাজকন্যা চুরি করেছে। কি, রাজকন্যা চুরি করেছে? তুমি কি বলছো? আমার মা কাউকে চুরি করেনি। না না না, সে রাজকন্যা চুরি করেছে। তোমার বাড়িতে যে থাকতো সে রাজকন্যা। এটা শুনে সালমা খুব অবাক হয়ে গেল। সে সৈনিকের কথা বিশ্বাস করতে পারল না এবং এরপরে সৈনিক সালমাকে প্রাসাদে নিয়ে এলো। সালমাকে দেখে আসমা বলল, এটা হালিমার মেয়ে, তুমি তাকে কেন এনেছো? মহারাজ, হালিমা সেখানে ছিল না, তাই আমরা তাকে এনেছি মহারাজ। আপনি তাকে শাস্তি দেন। না না মহারাজ, তাকে শাস্তি দিবেন না, কারণ সে আমাকে অনেক সাহায্য করেছে। সে আমার ছোট বোনের মতো। এই সব দেখে রানী বলল, হ্যাঁ হ্যাঁ মহারাজ, হালিমা ভুল করেছে, তাই আমরা তার মেয়েকে শাস্তি দিতে পারি না। আমরা তার মতো নির্মম হতে পারি না। এই সব শুনে রাজা বললেন, হালিমা যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বের করে নিয়ে এসো। এটাই আমাদের আদেশ। যাও। এরপর সৈন্যরা হালিমার খোঁজে বের হলো। তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে হালিমার খোঁজ করছিল। রানী খুব খুশি হয়ে আসমাকে বলল, অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি। তুমি ঠিক বলেছ, তুমি আমার মেয়েকে ফিরিয়ে আনবে। কিন্তু আমি জানতাম না যে তুমি আমার মেয়ে। কিন্তু আসমা কিছুটা চিন্তিত ছিল, কারণ যতক্ষণ না পর্যন্ত হালিমাকে খুঁজে পাওয়া যাবে সে আসল সত্যটা জানতে পারবে না। আর অন্যদিকে হালিমা এক গ্রাম থেকে আরেক গ্রামে পালিয়ে বেড়াচ্ছিল। হে আল্লাহ, এখন আমি কি করব? আমি এত বছর ধরে সত্যটাকে লুকিয়ে রেখেছিলাম। এখন মনে হচ্ছে সত্যটা সবাই জেনে যাবে। আমাকে তাকে এভাবে যেতে দেওয়া উচিত হয়নি। হালিমা যখন এসব বলছিল ঠিক তখনই সৈন্যরা তাকে ধরে ফেলে আর বলে, এখন তুমি কোথায় যাবে? এখন তো তোমাকে আমাদের সাথে রাজপ্রাসাদে যেতেই হবে। এতদিন তুমি অনেক পালিয়ে বেরিয়েছ, এখন চলো, আমাদের সাথে চলো। এরপর সৈনিকেরা তাকে ধরে রাজপ্রাসাদে নিয়ে আসে। যখন রানী হালিমাকে দেখে তখন সে তাকে চিনে ফেলে যান। আরে, এই তো সেই মহিলা যে আমার মেয়েকে চুরি করে নিয়ে গিয়েছিল। এই কথা শুনে আসমা অনেক হতাশ হয়ে যায়। তার তো বিশ্বাসই হচ্ছিল না যে হালিমা এসব করেছে। তারপর রাজা বলে, তোমার সাহস কিভাবে হলো? তুমি আমার মেয়েকে চুরি করে কেন নিয়ে গেছো? তোমার কি জানা ছিল না যখন এই সত্যটা জানা যাবে তখন তোমার কি হবে? হ্যাঁ বলো। আমাকে ক্ষমা করে দেন মহারাজ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। না না, তোমার কোনো ভুল হয়নি। এটা কোনো ছোট ভুল নয়। তুমি এসব জেনে শুনে করেছো। তুমি আমাকে বলো, তুমি এসব কার কথায় করেছো? নইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই কথা শুনে হালিমা অনেক ভয় পেয়ে যায় আর সে আসমাকে বলে, মেয়ে, তুমি তো আমাকে বাঁচিয়ে নাও। আমি তো তোমাকে মায়ের মতো লালন পালন করেছি। না না,
তুমি আমাকে কোনো দিনও মায়ের মতো লালন পালন করনি। এই জন্যই তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করতে, কারণ আমি তোমার নিজের মেয়ে ছিলাম না। তুমি এভাবে কেন বলছো? আমি তো তোমাকে আমার নিজের মেয়ের মতোই লালন পালন করেছি। না, আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন। আর এখন আপনি বলুন, আপনি কেন এগুলো করেছিলেন? কেন আপনি আমাকে বাবা মায়ের থেকে আলাদা করে দিয়েছিলেন? বলুন, কেন দূর করেছিলেন? বলুন। এসব শুনে হালিমা অনেক ভয় পেয়ে যায়, কারণ তার জানা ছিল যে যদি সে সত্যটা না বলে তাহলে রাজা তাকে মৃত্যুদণ্ড দেবেন। এসব ভেবে হালিমা বলে, এসব আপনার শত্রু আকবর বলেছিল। সে আমাকে এই কাজের জন্য অনেকগুলো মুদ্রা দিয়েছিল। এসব শুনে রাজা ও রানী অনেক অবাক হয়ে যান, আর রানী বলেন, এর মানে তুমি টাকার জন্য আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে রেখেছো? তুমি এরকম কাজ করবে আমার জানা ছিল না। যদি তোমার এতই টাকার প্রয়োজন ছিল তাহলে আমার কাছে চেয়ে নিতে। তারপরেও তো তুমি আমার মেয়ের কাছ থেকে আমাকে দূরে রাখতে না। রানী একদম ঠিক বলেছে। তোমার কি জানা আছে তোমার এই কাজকর্মের কারণে রানীকে কত কষ্ট সহ্য করতে হয়েছে? সেই একই কষ্ট এখন তুমি সহ্য করবে। সৈনিক, তাকে ধরে কারাগারে নিয়ে যাও, আর তাকে এত কষ্ট দাও যেন সে বুঝতে পারে এক মায়ের কাছ থেকে একটি সন্তানকে দূরে রাখার কষ্ট কতটা দায়ক। নিয়ে যাও তাকে আমার চোখের সামনে থেকে, নিয়ে যাও। না না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমার অনেক বড় অন্যায় হয়েছে। না না না, তুমি কোনো ক্ষমা পাবে না। আমি বলেছি, সৈনিকেরা নিয়ে যাও তাকে, নিয়ে যাও। রাজার আদেশ শুনে সৈনিকেরা হালিমাকে ধরে কারাগারে নিয়ে যায়। এসব দেখে সালমা অনেক দুঃখিত হয়। তারপর রাজা বলে, তার মেয়েকেও ধরে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করো, কারণ তার মেয়েও ওই দুঃখ কষ্ট সহ্য করবে যেই দুঃখ কষ্ট আমাদের মেয়ে সহ্য করেছিল। নিয়ে যাও তাকে, নিয়ে যাও। রাজার আদেশ শুনে যখনই সৈনিকেরা সালমাকে ধরতে যায় তখনই আসমা বলে, না না বাবা, আপনি এরকমটা করতে পারবেন না। সালমা যদিও হালিমার মেয়ে, কিন্তু সে কোনোদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আমি চাই তাকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হোক। এই কথা শুনে সালমা খুব খুশি হয়ে যায় এবং সে বলে, আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আরে, তুমি ক্ষমা কেন চাইছো? তুমি তো কিছুই করনি। এই কথা শুনে সালমা খুব খুশি হয়ে যায় এবং সে তার বাড়ি ফিরে যায়। এদিকে রাজা রানী তাদের মেয়েকে পেয়ে অনেক খুশি হন। তারপর রানী বলেন, আজ আমার কি আনন্দ হচ্ছে, কারণ আজ তোমাকে আমি পেয়ে গেছি। আমিও খুব খুশি মা। আমি কখনো ভাবিনি যে আমি রাজকন্যা। এইসব তো ভাগ্যের লীলা খেলা। যদি তুমি ছোটবেলায় আমাদের থেকে দূরে চলে না যেতে, তাহলে আজ পর্যন্ত তুমি আমাদের সাথেই থাকতে। এখন কোনো সমস্যা নেই আমার কন্যা। এখন তোমাকে আমি অনেক আদর যত্ন করব। কারণ তুমি এখন রাজকন্যা। অনেক আদর যত্ন স্নেহ করো। এখন থেকে আমরা রাজকন্যাকে কোথাও দূরে যেতে দেব না, কারণ অনেক বছর পর আমাদের মেয়েকে আমরা পেয়েছি। হ্যাঁ, আপনারা একদম ঠিক বলেছেন। আমিও আমার বাবা মাকে অনেক বছর পর পেয়েছি। আমারও অনেক আনন্দ হচ্ছে। আরে, খুশিতে তুমি হবেই আমার রাজকন্যা। আমরাও খুশি। আর সেই কারণে এখন আমরা ঘোষণা করছি যে পুরো রাজ্যে 1 সপ্তাহ ব্যাপী উৎসব হবে, যাতে পুরো রাজ্য জানতে পারে যে আমাদের রাজকন্যা আমাদের কাছে ফিরে এসেছে। এই কথা শুনে আসমা খুব খুশি হয়ে উঠল। তার মনে হচ্ছিল যেন সে স্বপ্ন দেখছে, কারণ এখন তার সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দিয়েছেন এবং এখন সে তার বাবা মায়ের সাথে আনন্দে বসবাস করছে। বন্ধুরা, আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। আগে কোন ধরনের গল্প দেখতে চান কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলিতে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে